এই বৃষ্টিতে ভেজা তুমি, তোমার এসে দাঁড়ানো, তোমার হাসি, তোমার হারিয়ে যাওয়া ঘড়ি আর কুড়িয়ে পাওয়া দেবদাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বাংলা সিনেমাতে এসেছে অনেক পরিবর্তন। একটা সময় কারো প্রিয় ছিল দেব, কারো বা আবার জিৎ। দেবজিৎ ফ্যানেদের ভিতরেও স্কুল কলেজে গিয়েও হতো কথা কাটাকাটি। দেবজিতের নতুন কোনো মুভি বেরোলে সেই মুভির ডায়লগ থাকতো দেবজিৎ ফ্যানদের মুখে মুখে। তবে সেই দিনগুলো এখন অতীত, থেকে গেছে শুধু মুভি আর সেই মুভির ডায়লগ। অ্যাকশন মুভি বলো বা রোমান্টিক মুভি, দেবজিতের জুড়ি মেলা ভার। অনেকে দেব শুভশ্রী জুটির কথা বলে, তবে দেব কোয়েল বা দেব শ্রাবন্তী জুটির ফ্যানের সংখ্যাও কিন্তু একদমই কম না। সময়ের সঙ্গে সঙ্গে এই জুটিগুলোকেও আমরা কিন্তু ভীষণ মিস করি। সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। অন্যদিকে জিৎ প্রিয়াঙ্কা, জিৎ কোয়েল, জিৎ শ্রাবন্তী, এমনকি জিৎ স্বস্তিকা জুটিটাকেও বেশ অনেকেই পছন্দ করে। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চাপ, ফু দিয়ে। কোন জুটিটাকে তোমাদের ভালো লাগে আর কার ডায়লগ তোমাদের প্রিয়, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো বেশি কথা না বলে এবার এই দুই নায়কের মুভির কিছু প্রিয় প্রিয় ডায়লগ শোনা যাক। চলো প্রথমে জিৎকে দিয়ে শুরু করা যাক। আওয়ারা মুভিতে জিতের একটা ডায়লগ ছিল, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চাপ, ফু দিয়ে। দেব কোয়েলের মুভি বলো না তুমি আমার। বাবার পছন্দের ছেলেকে এই মুহূর্তে কোয়েল বিয়ে করতে চাইছিল না, কারণ আগে সে ডাক্তারি পড়াটা শেষ করতে চেয়েছিল। এজন্য সে মিথ্যে কথা বলেছিল আমার একটা বয়ফ্রেন্ড আছে, আর দেবকে সেই বয়ফ্রেন্ড বানিয়েছিল। বাধ্যতামূলকভাবে দেবকে তাকে বিয়ে করতে হয়েছিল। দেবকে বিয়ে করে তারা এক বাড়িতে থাকছিল, কিন্তু আলাদা আলাদা ভাবে। একদিন কোয়েলের বাড়িতে ফিরতে দেরি হয়, আর দেব রেগে গিয়ে কোয়েলকে কয়েকটা কথা বলেছিল। পরবর্তীকালে দেবের ফ্যানেরা সেই কথাগুলোকে ডায়লগের রূপ দিয়েছিল। কোথায় গেছিলে তুমি? এটা হোটেল নয়। যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, যখন তোমার ইচ্ছা হবে তুমি চলে যাবে। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো ধারণা আছে? কোথায় গেছিলে তুমি? এটা হোটেল নয়। যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, যখন তোমার ইচ্ছা হবে তুমি চলে যাবে। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো ধারণা আছে? একটা সময় ছিল দেবজিৎ মানেই ব্লকবাস্টার। 2016 সালে মুক্তি পায় জিতের পাওয়ার মুভি। এখানে জিতের বিপরীতে ছিল নুসরাত আর সাওন্তিকা, আর এই মুভির ডায়লগ ছিল, তো আমার নাম না বাহার, না আন্দার, না নিচে, না উপর। আমি যখন ডায়লগ মারি পাবলিক একটাই কথা বলে। 2015 সালে মুক্তি পায় দেবের হিরোগিরি, আর এখানে দেবের অপোজিটে কোয়েলকে দেখা যায়। অবশ্য এই মুভিতে মিঠুন চক্রবর্তীও আছে। প্রথমে দেবের শ্বশুর হওয়ার কথা থাকে, কিন্তু পরবর্তীতে দেবের বাবার ভূমিকায় দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। আর এই মুভিতে কয়েকটা ডায়লগও আছে। কি ব্যাপার জেঠু, এমার্জেন্সি কল কেন? জেঠু, আমি কি তোমার আত্মীয় নাকি? গান্ধীজিকে আমরা বাপু বলি, নেহরুজিকে চাচা। ওরা কি আমাদের আত্মীয়? আমার কথাটা একটু টেরা ব্যাখা জেঠু, কিন্তু মালটা আমি সোজা সাপটা। কাকার নোটে গান্ধীজির ছবি আছে, আর ভাইপোর নোটে কি লাদেনের ছবি আছে? পুলিশ স্টেশনে দাঁড়িয়ে দেব আর মিঠুনের ভিতরে কথা কাটাকাটি হয়, আর সেখান থেকে বের হয় আরেকটা ডায়লগ। ও কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? 2014 সালে জিতের আরও একটা কমেডি মুভি মুক্তি পায় বচ্চন, যেটা পরিচালনা করেন রাজা চন্দ্র। এখানে জিতের অপোজিটে ছিল ঐন্দ্রিতা রায়। এখানে জিতকে অমিতাভ বচ্চনের বড় ফ্যান হিসেবে দেখা যায়, আর এই মুভির ডায়লগ ছিল, विजय बच्चन, मुंबई होकर कोलकाता हम जहाँ खड़े होते हैं, लाइन वहीं से शुरू होती है। 2013 সালে মুক্তি পায় জিতের রোমান্টিক মুভি দিওয়ানা, আর এই মুভিটা পরিচালনা করেন রবি কিনাগি। এখানে জিতের অপোজিটে অভিনয় করতে দেখা যায় শ্রাবন্তীকে, আর এই মুভির ডায়লগ ছিল, এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পে। দেবের 3 নম্বর মুভি ছিল প্রেমের কাহিনী। না, কোনো হল কাঁপানোর ডায়লগ ছিল না, তবে ভালোবাসার কষ্টের কয়েকটা ডায়লগ ছিল, যেগুলো হয়েছিল সুপারহিট। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। আমার এক ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাচ্ছিল, তখন নিজের কিছু স্মৃতি নিয়ে দেবের মতো করে একটা ডায়লগ তৈরি করেছিল। এই বৃষ্টিতে ভেজা তুমি, তোমার এসে দাঁড়ানো, তোমার হাসি, তোমার হারিয়ে যাওয়া ঘড়ি আর কুড়িয়ে পাওয়া দেবদাস। এই মুভিটায় কষ্টের ভালোবাসার আরও একটা ডায়লগ ছিল, যে কথাগুলো অনেকেই ব্যবহার করত, এমনকি এখনো করে। তুমি যে কাউকে বিয়ে করতে পারো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। যদি বাঁচার জন্য আরো অনেকগুলো জীবন পাই, অন্য কাউকে নয়, শুধু তোমাকেই ভালোবাসবো। 2016 সালে মুক্তি পায় জিতের বাদশা মুভি, বাদশা দ্য ডন। মুভিটা পরিচালনা করেন বাবা যাদব, আর এই মুভিতে জিতের অপোজিটে ছিল নুসরাত ফারিয়া, আর এই মুভির ডায়লগ ছিল, যাদের হাটে তারা বলে বাচ্চা, আর যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা, তারা বলে ডন বাচ্চা।
2013 সালে রাজাচন্দ্র পরিচালনায় মুক্তি পায় দেবের রংবাজ মুভি। আর এখানে দেবের অপোজিটে ছিল কোয়েল, আর এর ডায়লগ ছিল, রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। 2014 সালে বাবা যাদব পরিচালনায় মুক্তি পায় জিৎ শুভশ্রীর গেম মুভি। আর এই মুভির ডায়লগ ছিল, এদের এখনো পুরোপুরি চিনিস না। ওরা পুজোয় যেরকম ধনুচি নাচ নাচতে পারে, দরকার হলে পেছনে ধনুচি গুজেও দিতে পারে। সেই বছরই মানে 2014 সালে রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় দেব শ্রাবন্তীর একটা মুভি বের হয় বিন্দাস। এই মুভিতে চিরঞ্জিত আর সায়ন্তিকাকেও অভিনয় করতে দেখা যায়। আর এই মুভির ডায়লগ ছিল, আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। যা তোর বাপকে গিয়ে বল দিবাকর সেনের ছেলে এসে গেছে, যা বল। চলো এবার বস আর চ্যালেঞ্জ মুভির ডায়লগগুলো একটু শোনা যাক। অবশ্যই এই মুভিগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। বাবা যাদব পরিচালনায় 2013 সালে মুক্তি পায় জিতের বস মুভি। जो मुंबई शहरे राज करते इस मुंबई शहर को करवाने के लिए 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালনায় মুক্তি পায় দেবের চ্যালেঞ্জ মুভি। এই মুভিতে বেশ কয়েকটা ডায়লগ ছিল, তার মধ্যে একটা ডায়লগ ছিল, আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর আপনি সারা দিন উপোস করে আমাদের বিয়েটা দেবেন। এটাই হলো আমার চ্যালেঞ্জ। বস মুভির ডায়লগ যখন শুনলাম তখন বস টুর ডায়লগ শুনবো না, সেটা তো হতে পারে না। 2017 সালে মুক্তি পায় বস টু। আর এই মুভির ডায়লগ ছিল, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। 2012 সালে রাজাচন্দ্র পরিচালনায় মুক্তি পায় দেবের চ্যালেঞ্জ 2 মুভি। আর এই মুভির ডায়লগ ছিল, পুলিশ যদি বেপরোয়া না হয় তাহলে পুলিশওয়ালা আর ফেরিওয়ালার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ক্রাইম হলো আমার কাছে ডাস্টবিন, আর ক্রিমিনাল জঞ্জাল, আর এদেরকে সাফ করাটাই হলো আমার কাছে চ্যালেঞ্জ। এই মুভির আরো একটা ডায়লগ বেশ জনপ্রিয়তা লাভ করেছিল, আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা, সারা বাংলা থেকে 2-1 পিসি বেরোয়, যারা পুরো পৃথিবীর হাঁটু কাঁপিয়ে দেয়। প্রসেনজিৎ আর রঞ্জিত মল্লিকের জুটিটাও কিন্তু বেশ ছিল। অনেক মুভিতে দেখা যায় প্রসেনজিৎকে রঞ্জিত মল্লিকের বেল্টের বাড়ি খেতে, আর সেটা নিয়ে প্রসেনজিৎ মজা করে বলে, আমি বেশি কিছু বলবো না, কারণ আমি একটু আগে দেখলাম যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা একটুখানি যে ঝলক দেখলেন, আমি গত 40 বছর ধরে বেল্টের বাড়ি খেয়ে খেয়ে বড় হয়েছি, এখনও কাজ করে যাচ্ছি। কারণ রঞ্জিতদের কাছে এই বেল্টের বাড়িটা আমার কাছে আশীর্বাদের মতন। এবং একটা সময় আমি রঞ্জিতদাকে একবার ফোন করে বলেছিলাম যে প্রচুর জুটি নিয়ে কথা হয়, আমরা বোধহয় দুজনে মিলে একসাথে 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে আমি বলতে পারি 50টা ছবিই সুপারহিট। কারণ সত্যি কথা বলতে শহর এবং গ্রামেগঞ্জে একটা সময় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ থাকা মানে ছবি 14 থেকে 18 উইক চলতে। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমি রঞ্জিতের পাশে দাঁড়িয়ে আছি, ইটস এ ব্লেসিং ফর মি। আমার ছোট ভাই, অনেক দিন একসঙ্গে কাজ করি, এরকম ভালো ছেলে। হ্যাঁ, আর বেচারাকে আমার সত্যি মানে খুব মারধর করেছি, এটা ঠিক কথা। এই হয়েছে ব্যাপার। আমার জীবনের ছবি যা করেছি, ধরুন অনেস্টলি বলি, কটা ছবি করেছি, নিয়ারলি 200, আমি এক্স্যাক্টলি জানি না, তবে 90% ছবি হলো প্রতিবাদী চরিত্র। সে মৃণাল সেনের ইন্টারভিউ থেকে বলুন, আর সত্যজিৎ রায় বলুন, বরং তারপরে কমার্শিয়াল যত ছবি, অঞ্জন চৌধুরী আছে, হরনাথ চক্রবর্তী, সকলকার ছবি 90% ছবি হলো মানে প্রতিবাদী চরিত্র। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা। তোমাদের কার ডায়লগ ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।